আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার স্লোগানে মুখর বিএনপির বিজয় দিবসের র্যালি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ মির্জা ফখরুলের। করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু। ষাটোর্ধ্ব আর ফ্রন্ট লাইনাররা পাবেন ফাইজারের টিকা। সবাইকে দেওয়ার পরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ৩ বছর পর ফের উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার। থাকছে বাধ্যতামূলক বীমা আর দেশে ফেরার খরচ বহনের ব্যবস্থা। খরচ কমার আশা মন্ত্রীর। গাড়ি ধাক্কায় পিতার পা হারানোর ঘটনায় পুলিশ বাহিনী সার্জেন্ট মহুয়ার সঙ্গে আছে জানিয়েছে অতিরিক্ত কমিশনার। অভিযুক্ত বিচারপতির ছেলের শাস্তির দাবিতে সমাবেশ। গুম খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা নেই মানবাধিকার কমিশনের। সুপারিশ করা হয়েছে আইন সংশোধনের জানিয়েছেন চেয়ারম্যান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছরে এমন এক সরকার ক্ষমতা দখল করে আছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান তিনি। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও মহান বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীদের সমাগম ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন। জাতীয় ও দলীয় পতাকা, রং বেরঙের ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রে র্যালিকে বর্ণিল করে তোলেন নেতাকর্মীরা। মূলত মহান বিজয় দিবসের র্যালি হলেও বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালিটি। নেতাকর্মীদের অভিযোগ, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ যে শান্তি, যে গণতন্ত্র, যে মানুষের মৌলিক চাহিদা, মানুষের যে ভোটের অধিকার, সেটা এখন পর্যন্ত পূরণ হয় নাই। এই স্বাধীনতা আমাদের সবার, এটি কোনো দলের নয়, এটি কোনো ব্যক্তির নয়, এটি কোনো গোষ্ঠীর নয়। আমাদের স্বাধীনতাকে আজকে লুণ্ঠিত করা হয়েছে, আমাদের জনগণের ভোটাধিকারকে খর্ব করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরে এটি বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় আমরা পার করছি। মুক্তিযুদ্ধ, বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্ট পদ্ধতি সরকার বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কি দুর্ভাগ্য, আমরা কি অসহায় হয়ে পড়েছি জাতি, যে আজকে ৫০ বছর পরে আমরা দেখছি যেমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে, তারা আজকে একাত্তরের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে, আশা আকাঙ্ক্ষাগুলোকে, চেতনাকে ধ্বংস করে দিয়ে তাদের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার জন্য গোটা জাতির উপরে আজকে নির্যাতন স্থির হোড়া চালিয়ে যাচ্ছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তাকে আজকে ধ্বংস করে দিয়েছে। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি। তাই বন্ধুগণ, আসুন আজকে এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। র্যালিটি নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড় আর শান্তিনগর মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে শেষ হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি বরাবরের মতোই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহতীক্ষণে
দল হিসেবে বিএনপি কোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে ধরতে পারেনি। বিবৃতিতে মিথ্যাচার ও অপপ্রচারের নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের অগ্রগতিতে দেশদ্রোহীর যেমন গাত্রদাহ হয়, ঠিক তেমনি বিএনপি নেতাদেরও সহ্য হয় না। রাজনৈতিক হীনমন্যতায় দলটির সরকারের সাফল্যকে নিজেদের পরাজয় মনে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সত্য স্বীকার করার সাহসও রাখে না দলটি। এদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদের আরও 1 থেকে 2 দিন সেখানে থাকবেন বলে জানা গেছে। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও একজন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা 28,048 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, 17,322 জনের নমুনা পরীক্ষায় আরও 211 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত 15,81,083 জন করোনায় আক্রান্ত হলেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 168 জন। মোট সুস্থ 15,45,051 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.22 আর সুস্থ 97.75%। মৃতের হার 1.77%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, করোনা সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। প্রতি সপ্তাহে ভ্যাকসিনের নতুন চালান আসছে উল্লেখ করে জানানো হয়, বুস্টার ডোজের জন্য হালনাগাদ করা হচ্ছে সুরক্ষা অ্যাপস। ওমিক্রনে আক্রান্ত মহিলা ক্রিকেটাররা সুস্থ আছেন বলেও জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। দ্রুতই পরীক্ষা নিরীক্ষা শেষে তারা বাড়ি ফিরতে পারবেন বলেও জানানো হয়। বুস্টার ডোজের প্রদান করবার জন্য আসলে নতুন করে কোনো অ্যাপস তৈরি হবে না। শুরুতেও আমি বলেছি যে সুরক্ষা অ্যাপকেই হালনাগাদ করে সে কাজটি করা হবে এবং ফ্রন্টলাইনারের সংখ্যাটি আমরা আগেও জানিয়েছি, এখনো আমরা জানিয়ে দিতে পারবো। টিকার যেটি মজুদ আছে এটি পর্যাপ্ত মজুদ আছে, কারণ প্রতি সপ্তাহেই নতুন করে টিকা চালান আসছে, কাজেই এই মজুদটি কিন্তু স্ট্যাটিক কিছু নয়। দেশে করোনা টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, 2 ডোজের যে কোনো ভ্যাকসিন গ্রহণকারীকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। পরবর্তীতে মডার্নার টিকাও দেওয়া হতে পারে বলে জানান মন্ত্রী। আর বুস্টার ডোজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রহীতারা। দেশে প্রথম করোনা টিকা নেয়া নার্স রুনু ভেরোনিকা ডি কস্তাকে দিয়ে এবার উদ্বোধন হলো বুস্টার ডোজ কার্যক্রম। এরপর একে একে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেওয়া হয় বুস্টার ডোজ। সেই সাথে কয়েকজন নার্স, পুলিশ বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীকেও দেওয়া হয় এ টিকা। ডোজ পেয়ে নিজেদের নিরাপদ ভাবছেন টিকা গ্রহীতারা। তারা বলছেন, টিকা নিয়ে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন না। টিকা নেওয়া শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদেরও দেওয়া হবে বুস্টার ডোজ। এইটা শুনছি খুব ভালো, এই যে ভ্যাকসিনটা, তার ফলে আপনার ওই অন্য কোনো ধরনের নতুন ভেরিয়েন্ট 85% নাকি প্রোটেক্টিভ, ইভেন ফর দ্য নিউ ভেরিয়েন্ট ওমিক্রন। তো যাই হোক, আমরা নিলাম সাহস করে যে প্রবাসীদের প্রয়োজনে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তারা দেব। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর সেব্রিনা ফ্লোরা জানালেন, প্রথম দিকে 60 বছরের ঊর্ধ্বে ও সম্মুখ সারির মানুষদের দেওয়া হবে বুস্টার ডোজ। তবে ঠিক কোন দিন থেকে তাদের টিকা দেওয়া হবে সেটি এখনো নির্ধারিত না হলেও 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রস্তুতি শেষ করবে অধিদপ্তর। একটা সিস্টেমের মাধ্যমে যেভাবে টিকা দিয়েছি এটাও ওই সিস্টেমের মাধ্যমেই হবে, এবং যেহেতু এটা তৃতীয় ডোজ, যারা প্রথম এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তারা কিন্তু অলরেডি আমাদের সুরক্ষা অ্যাপে রেজিস্টার্ড এবং আপডেটেড। সুতরাং তাদেরকেই আমরা তৃতীয় ডোজ দিব। যাদের 6 মাস কমপ্লিট হয়েছে তারা বুস্টার ডোজ পাবে। এবং এই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা প্রায়োরিটি দিচ্ছি যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে, এবং যারা সম্মুখ সারিতে কাজ করছেন তাদেরকে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বুস্টার ডোজ দিতে পর্যাপ্ত টিকা মজুদ আছে। অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম কিংবা মডার্নার 2 ডোজ টিকা নেয়া সবাইকে প্রথম দিকে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। বুস্টার ডোজ হিসেবে প্রাথমিক পর্যায়ে ফাইজার দিব, এবং ফাইজার সকলেই নিতে পারবেন বুস্টার ডোজ হিসেবে। যারা অন্যান্য ভ্যাকসিন দিয়েছে তারাও ফাইজার নিতে পারবেন। এর পাশাপাশি আরও যদি কোনো ভ্যাকসিন অনুমোদন হয় বুস্টার ডোজ হিসেবে আমরা সেটাও দেব। আমরা শুনেছি যে এই মডার্নাও বুস্টার ডোজ হিসেবে দেওয়া যায়। এই বিষয়েও আমাদের চিন্তাভাবনা আছে। এ পর্যন্ত দেশের টিকার প্রথম ডোজ পেয়েছেন 6,82,00,000 মানুষ, আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 4,56,59,607 জনকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে বুস্টার ডোজ দেওয়া হয় সেটা পর্যালোচনা করে বাংলাদেশেও তার প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে 60 ঊর্ধ্ব এবং ফ্রন্ট লাইনারদেরকে দেওয়া হবে বুস্টার ডোজ। পরবর্তীতে সবাইকে কিভাবে দেওয়া যায় তা নির্ধারণে টেকনিক্যাল কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সবাইকে টিকার আওতায় আনতে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে চিকিৎসক ও কর্মী প্রেরণে একটি চুক্তি করতে 22 ডিসেম্বর মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী। সে সময় দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তির একটি খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে 3 লাখ টাকা ও 1 বছরের জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। উন্নত দেশে চিকিৎসার পাশাপাশি মেডিকেলে পড়তে এখন থেকে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদন নিতে হবে। এই সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা দিব। তো সেটা ওনারা চিন্তা ভাবনা করে আজকে একটা ট্রায়াল বেসিসে দেখবে। প্রাইমারিলি হয়তো যারা আপনার মাঠে যারা আছে তাদেরকে হয়তো প্রিফারেন্স দিবে বা 60 আপ এরকম একটা ওনারা আজকে চিন্তা ভাবনা করে আজকে থেকে একটা ট্রায়াল শুরু করবে। 5.5 কোটির মতন ভ্যাকসিনের একটা ফ্যাসিলিটিস আছে, এটা চলতেছে এখন রেগুলার দিয়ে। এখন তো আপনি রেজিস্ট্রি করলেই তো দিয়ে দেওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলায় ব্যাঘাত ঘটলে বাহিনী হিসেবে তার ক্ষতি হবে বিজিবির। তাই চেইন অফ কমান্ড মেনে দায়িত্ব পালন করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। পিলখানায় বিজিবি দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আশা করেন, জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করবে বাহিনীটি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালনের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। বিজিবি দিবসে পিলখানা সদর দপ্তরে কুচকাওয়াজের আয়োজন করা হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে বিজিবিকে। এ বাহিনীর আধুনিকায়নে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সীমান্তে নিরাপত্তায় এ বাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান। বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রমে পূর্বের চেয়ে অনেক বহুলাংশে বৃদ্ধি পাওয়া একটি স্বতন্ত্র এয়ার উইং সিজনের মাধ্যমে রাশিয়া থেকে ক্রয়কৃত 2টি আধুনিক MI-17-1E হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। আমার বিশ্বাস, জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই সরকারের লক্ষ্য বাস্তবায়নে বিজিবি সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলতে হবে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে বিজিবির 8 সদস্যকে পদক দেওয়া হয় অনুষ্ঠানে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক সই হয়েছে। এতে 3 বছর বন্ধ থাকার পর ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী নেয়া, বাধ্যতামূলক বীমা, স্বাস্থ্য পরীক্ষা, কোয়ারেন্টাইন ও দেশে ফেরার খরচ বহন করবে নিয়োগদাতা। এতে খরচ কমবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। 40 মাস বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হল মালয়েশিয়া শ্রমবাজারের বন্ধ দুয়ার। কুয়ালালামপুরে একটি হোটেলে দুদেশের মধ্যে সই হল সমঝোতা স্মারক। বাংলাদেশের পক্ষে সমঝোতা সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আর মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। দীর্ঘদিনের চেষ্টা ও নানা প্রতিকূলতার পর শ্রমবাজারটি চালু করতে পারায় আনন্দিত প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা যে এমওইউ সই করেছি, এটার পার্থক্য যদি আপনারা 2016 যে এমওইউ ছিল, আপনারা একটু রিসার্চ করেন, দেখেন ডিফারেন্স কত আছে, তারপর আপনারা বুঝবেন এটা সফল হবে।
স্যার কষ্ট কেমন হতে পারে এটাও এখনো বলতে পারছি না, বিকজ ওটা নিয়ে তো আমরা বসবো স্যার। আমরা এখনো বাট এটা আমি গ্যারান্টি দিতে পারি ওই আপনার 5, 6, 4, 3, 2 এর চেয়ে কম হবে। আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে এসেছে বেশ কিছু পরিবর্তন। G2G+ পদ্ধতি থাকছে না, যুক্ত হয়েছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। আর কর্মী নেওয়া থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত এবং মালয়েশিয়া অংশের সকল খরচ বহন করবে নিয়োগদাতা। বেসিক স্যালারি এখানে মালয়েশিয়ান সরকারের যে মিনিমাম স্যালারি ধরা আছে ওটা হলো মিনিমাম স্যালারি, এটা কিন্তু অ্যালাউন্স ছাড়া। ওই একই সিস্টেম যত মালয়েশিয়ানরা যারা পাবে, আমাদের যারা বিদেশ থেকে যারা আসবে ওরাও কিন্তু মিনিমাম ওটাই। এবার বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। তবে দেশটিতে যেতে অভিবাসন খরচ কত হবে তা এখনও জানা যায়নি। আর আগামী মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আশাবাদী প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। এদিকে এ নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে শাহবাগে। গত 3 ডিসেম্বর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্নে দ্রুতগতির BMW গাড়িটি বিজেপির সাবেক সদস্য মনোরঞ্জন হাজংয়ের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে তিনি এখন বারডেমের আইসিইউতে। এর মধ্যে তার একটি পা কেটে ফেলা হয়েছে। বারবার চেষ্টা করেও মামলা করতে পারেননি তার মেয়ে পুলিশ সার্জেন্ট মহুয়া। অবশেষে ঘটনার 13 দিন পর মামলা নিয়েছে বনানী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলের সাথে গাড়িটি জব্দ করলেও 2 দিন পর গাড়িটি ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আর মামলায় আসামি করা হয়েছে দুর্ঘটনায় দায়ী গাড়ির চালক এবং অজ্ঞাত 2 জনকে। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। জানান, চলছে ঘটনাটির তদন্ত। আইনের যে স্পিরিট সেটি থাকতে হবে, পাশে দাঁড়াবে, পাশে তো অবশ্যই আছে, সে তো আমাদেরই অফিসার, আমাদেরই নিজেদের লোক, বাট আইনের স্পিরিটে যেটা হবে সেটি হবে। এদিকে মনোরঞ্জন হাজং যেন সুষ্ঠু বিচার পান এ দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীর শাহবাগে। সেখানে দাবি করা হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এবং ঘটনার একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এই ঘটনাতে অবশ্য যেন সবাই মনে করে যে বিচারপতি কিংবা বিচারপতি ছেলে যে হোক না কেন, বাংলাদেশ রাষ্ট্রে একটা আদালত আছে, একটা বিচার আছে এবং মানুষ এখান থেকে তার বিচার পাবে। আজকে সেই পুলিশটার পেয়েছেন যে পুলিশ নিজে আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, তারও থানায় মামলা নেওয়ার পরিস্থিতি আজকে নাই। তার মানে হচ্ছে বাংলাদেশে এখন যে সাধারণ নাগরিক হিসেবে আমরা যেভাবে আছি, আসলে এই রাষ্ট্র আর কয়েকদিনের কিছুদিনের মধ্যে এটা পুরো ধসে পড়বে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে মনোরঞ্জন হাজংয়ের ঘটনার বিচার চান মানববন্ধনকারীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে মতামত দেওয়া হবে। গুম খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা নেই কমিশনের। এ ব্যাপারে আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমান কমিশনের 2 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদ সম্মেলনে 2 বছরের সাফল্য তুলে ধরেন চেয়ারম্যান নাসিমা বেগম। একটা সতর্ক অবস্থা। বিগত দিনের কমিশনের চেয়ারম্যানদের সমালোচনা করেন তিনি। সাম্প্রতিক সময়ে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন। জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশন 7 জনের বিরুদ্ধে যেই ইয়েটা দিছে, নিষেধাজ্ঞাটা দিছে, প্রেক্ষাপটটা যদি আরো সুনির্দিষ্টভাবে বলে, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিষ্কার অবস্থান আমরা ব্যক্ত করতে পারবো যে না, এই ঘটনাটা হইলে আইন শৃঙ্খলা বাহিনীর যদি এটা করে থাকে এবং সেটা মানবাধিকারের লঙ্ঘন ঘটলে পরে তো অবশ্যই সেই জায়গাটার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সমর্থন করব না। কোনো একটা দেশ এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অতীতের বিভিন্ন অবস্থায় থেকে দেখেছি যে রাজনৈতিক একটা উদ্দেশ্য এর ভিতরে লুকিয়ে থাকে। আমাদের সন্দেহ হচ্ছে যে এই ধরনের কোনো একটি অবস্থান থাকতে পারে। আমরা 400, 600 এই ধরনের কোনো রকম অভিযোগে আমরা নিজেরাই মনে করি যে এটা একটা কনফিউজিং, এটা একটা মনে হয় যেন একটা মিমিসিক্যাল একটা কথা।
নারী ট্রাফিক সার্জেন্টের বাবার দুর্ঘটনার বিষয়ে উদ্যোগ নিয়েছে কমিশন। গুম খুনের ব্যাপারে কমিশনের আইনি জটিলতার বিষয়েও অসহায়ত্ব প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান। যখন তারা অভিযানে যায় সেখানে আমাদের গাইডলাইনটা যেটা আছে সেটা ফলো করার জন্য আমরা পরামর্শ দিয়েছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে প্রশ্ন আপনারা করছেন, যে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আমাদের অভিযোগের যে আমরা সংশোধনীটা যেটা চেয়েছি আইনের, সেটা পেলে আমরা হয়তো সেই বিষয়েও আমরা ন্যাশনাল ইনকোয়ারির মতো ইনকোয়ারি করার নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। তবে বর্তমান কমিটির 2 বছরের দায়িত্ব পালনকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। উনি তো একজন অভিজ্ঞ চেয়ারম্যান ছিলেন, তাহলে উনার 3 বছর উনি কি করছেন? দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাস ডিসেম্বরে চালু হচ্ছে নগর পরিবহন বাস রুট রেশনালাইজেশন। 26 ডিসেম্বর ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে 50টি বাস দিয়ে শুরু হবে এই সার্ভিস। পর্যায়ক্রমে এই রুটে যুক্ত হবে আরও 50টি বাস। দ্রুত সময়ের মধ্যে এই সেবা রাজধানীর সকল রুটে বাস্তবায়নের কথা জানিয়েছেন ঢাকার 2 মেয়র। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে সব রুটে ফ্রাঞ্চাইজিং সিস্টেম চালুর আলোচনা দীর্ঘদিনের। অনেকের আশা সব পরিবহন একটি কোম্পানির আওতায় আনলে কমবে ড্রাইভার হেল্পারদের ওভারটেকের প্রতিযোগিতা, এক এক বাসে এক এক রকম ভাড়া বন্ধের পাশাপাশি কমবে যাত্রী হয়রানিও। সেই লক্ষ্যে বাস রেশনালাইজিং বাস্তবায়নে প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে 2 সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত হয় কমিটি। দীর্ঘদিন আলোচনা পর্যালোচনার পর এই কমিটির 20তম সভায় সিদ্ধান্ত হয় ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত রুটে পরীক্ষামূলকভাবে চালু হবে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতি। বিজয়ের মাসে উপহার হিসেবে ঢাকাবাসীর জন্য 26শে ডিসেম্বর আমরা সেই তারিখে ইনশাআল্লাহ আমরা সূচনা করতে যাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26শে ডিসেম্বর। এবং আমরা 100টি বাস নিয়ে আমাদের যৌথ মূলধনী অংশীদারিত্ব চুক্তি হবে, সেই অনুযায়ী এই যাত্রাপথে সব মিলিয়ে 100টি বাস দিয়ে আমরা পরিচালনা করব। তবে আগামী 26শে ডিসেম্বরে আমরা সূচনা করছি ট্রান্সসিলভার 20টি বাস এবং বিআরটিসির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত 30টি ডাবল ডেকার বাস, এটা দিয়ে আমরা সূচনা করব 26শে ডিসেম্বর। আমাদের যেই বাস স্টপেজ যেগুলো আছে এখানে টিকেটিং সিস্টেম হবে 1, 2 হচ্ছে হলো এই রুটে যারা থাকবে প্রত্যেক বাস ড্রাইভারদের তাদের প্রত্যেকটা বাসের রেজিস্ট্রেশন থাকবে, রুট পারমিট থাকবে, ড্রাইভারদের লাইসেন্স থাকবে। এটা কিন্তু আমরা নিশ্চিত করতে চাচ্ছি এবং তাদের ড্রেস থাকবে। এবং যেই বাস ড্রাইভাররা যারা চালাবেন ওদেরও পুরা একটা, যেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে ওদের একটা আইডি কার্ড, ওটিও কিন্তু বাসের মধ্যে থাকবে। বাস রেশনালাইজিং হলে নগরীর রুট পারমিটবিহীন সকল পরিবহন জব্দ করে ডাম্পিংয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। সভা শেষে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানান, রেশনালাইজেশনের জন্য ঠিক করা নিয়মের সাথে একমত হয়েছেন তারা। আমরা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের সাথে আমরা পূর্ণ একমত। আমাদের মালিক সমিতির পক্ষ থেকে, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রদান করি। রেশনালাইজেশনের আওতায় এলে সব পরিবহনের রং হবে সবুজ। প্রথম দিন থেকেই চালু হবে টিকেটিং পদ্ধতি, তবে ভাড়া থাকবে আগের মতোই। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মুরগির দামে। গেল 6 মাসে 110 টাকার ব্রয়লার মুরগির দাম বেড়ে 180 টাকায় এবং 170 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ বলছে কমেছে মুরগির উৎপাদনও। মুরগির ফিডের দাম বৃদ্ধি এবং করোনায় উদ্যোক্তা ঝরে যাওয়ায় মূল্য বৃদ্ধির প্রধান কারণ। ঊর্ধ্বমূল্যের বাজারে গরু খাসির মাংস কিনতে যেখানে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তদের, সেখানে প্রোটিনের ঘাটতি মেটাতে ভরসা ছিল মুরগি। মন্দ কপাল এখানেও। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গেল 6 মাসে একটু একটু করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 60 থেকে 70 টাকা। প্রতি পিস সোনালী মুরগির দাম বেড়েছে প্রায় 150 টাকা। এ অবস্থায় দিশেহারা সাধারণ ক্রেতারা।
সব জিনিসের দাম বাড়তেছে, বাট স্যালারি তো বাড়ে না, তো সেই অনুযায়ী আমাদের জন্য কষ্টই হয়ে যায় সবকিছু। হোটেল রেস্টুরেন্ট খুব চালু করে দিয়েছে। আপনারা এক হোটেলে যে হোটেলে ধরুন 20টা মুরগি গ্রিল লাগতো, তখন লাগতেছে 100, 120, 150 গ্রিল লাগতেছে। এই জন্য খামারের উৎপাদন কম হইতেছে, সেল বেশি হইতেছে, এই জন্য ব্রয়লার দাম তখন বাড়তে আছে। আয় ব্যয়ের হিসাব করলে আমাদের মুরগির এখন আর খাওয়া সম্ভব হবে কি হবে না, এটা এই বর্তমান সময়ের বা বর্তমান প্রেক্ষাপটেই আমাদের বলে দেবে। ব্যাপারীরা বলছেন মাঠ পর্যায়ে মুরগির উৎপাদন কম হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে তাদের। চাহিদা বাড়ায় বাধ্য হয়েই সিন্ডিকেটের কবলে পড়তে হচ্ছে বলে জানান তারা। সিন্ডিকেট তো আমরা আসলে করি না, কিন্তু সিন্ডিকেট এমনি হয়ে যায়, যখন মাল টান পড়ে তখন অলরেডি দাম বাড়ি যায়। ওই যে বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি, ওষুধপত্রের দাম বেশি। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICCর তথ্য মতে করোনার পর থেকে মুরগির উৎপাদন কমেছে প্রায় 1 কোটি। এ সময় খামারি ঝরে যাওয়াতেই উৎপাদন কমেছে বলে জানায় সংস্থাটি। ফার্মাররা অনেকে ভয়ে আসছে না, কারণ সে এত লস করেছে যখন বন্ধ করেছে, এখন সে আবার কই থেকে টাকা পাবে। যেই হারে খাদ্যের দাম প্রায় 25 থেকে 30% বেড়েছে, আবার ডিমান্ডও বেড়েছে, সেইভাবে যদি কস্টিং করে দেখেন, আমি মনে করি আমার খামারিরা এখনও ওইভাবে প্রফিটেবল হয় নাই। BPICর তথ্য মতে করোনার আগে সারা দেশে প্রতি সপ্তাহে পোল্ট্রি মুরগির 2.5 কোটি বাচ্চা উৎপাদন হলেও সেটি কমে নেমেছে 1 কোটি 25 লাখে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন খাতে সাদা হওয়া 20,000 কোটি কালো টাকার বেশিরভাগই আবাসন খাতে বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। আগামী 23শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া 4 দিনের আবাসন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির নেতারা। সংগঠনটির প্রথম সহসভাপতি কামাল মাহমুদ জানান, রড, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে ফ্ল্যাটের দাম বর্গফুট প্রতি 500 টাকা বেড়ে যেতে পারে। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নীতিমালা কার্যকর হলেও প্রভাব পড়বে ফ্ল্যাটের দামে। সব মিলিয়ে ফ্ল্যাটের দাম 15% বেড়ে যাওয়ার ইঙ্গিত দেন রিহ্যাবের আরেক সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। তবে আসন্ন মেলায় বেশিরভাগ রেডি ফ্ল্যাটের সমাহার থাকায় ক্রেতারা তুলনামূলক কম দামে কিনতে পারবেন। সংগঠনটির আরেক সহসভাপতি লায়ন শরীফ আলী খান জানান, এবারের মেলায় বিভিন্ন কোম্পানির 220টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 6.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সেই সাথে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে 2021-22 অর্থ বছরে মূল্যস্ফীতি বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসের চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান IMF-এর এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দ। 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এলডিসি তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন। নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও আকস্মিক নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় কর্তব্যে অবহেলায় অভিযুক্ত চিকিৎসকরা সেবার মান উন্নত করার আশ্বাসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। এরপর মাশরাফি বিন মুর্তজা 250 শয্যা নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এর আগে শনিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত হাসপাতাল ঘুরে দেখার সময় নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। চিকিৎসা নিতে যাওয়া রোগীরা মাশরাফির হাসপাতাল পরিদর্শনের কারণে সেবার মান উন্নত হয়েছে বলেও জানান। সংসদ সদস্য নির্বাচিত হবার পর আকস্মিক নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন মাশরাফি। তখন নানা অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। অফিস টাইমে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি ও রোগীদের সেবাদান সহ অনিয়ম অব্যবস্থাপনার দ্রুত নিরসনের জন্য নির্দেশ দেন। কাজটা আশা করছি আজকে যে মিটিংটা হয়েছে যদি জুন জুলাইতেও শেষ হয়, তারপর প্রশাসনিক অনুমোদন পেলে হয়তো বা এর সমাধান পাওয়া যাবে। এটা তো রাতারাতি পসিবল না, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো আর এটা হবে না। সারা দেশে জেগে বসেছে শীত। আজ রাতে উত্তর অথবা উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার দিবাগত রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে 1 থেকে 2টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতে বিপর্যস্ত ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা।
যাত্রা শুরু হয়েছে ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের। রবিবার কোম্পানিটির কর্পোরেট অফিসের নতুন এই সেবাটির উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সহজেই সবখানে নিরাপদে, এই স্লোগানে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য বলে জানায় কোম্পানিটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ইক্যাবের প্রেসিডেন্ট শমিক আয়সার, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ওয়ালকার্টের চেয়ারম্যান এস.এম. মঞ্জুরুল আলম অভিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনের অর্ডার করেন আইসিটি প্রতিমন্ত্রী। তাৎক্ষণিকভাবে ফোনটি ডেলিভারিও দেওয়া হয় তাকে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাব্বির সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস এর পৃষ্ঠপোষকতায় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হয়েছে বেকম্যানস সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ। ল্যাঙ্গুয়েজ লিগের এবারে প্রতিপাদ্য ভাষার কৃতিত্ব। বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারা দেশ থেকে 50,000-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেবে বলে জানায় কর্তৃপক্ষ। বিভাগীয় বাছাই পর্বের বিজয়ীরা 2012 সালের ফেব্রুয়ারিতে ফাইনালে অংশ নেবে। অ্যাওয়ার্ড সিরিমনি অফ ন্যাশনাল স্টেম কম্পিটিশন 2021-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠান সহযোগী হিসেবে ছিল ওয়ালটন, ম্যাক্স গ্রুপ, মেট্রোসেম স্টিল, স্যাস গ্রুপ ও টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল এসটেক্স। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টেম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর আল নকিব চৌধুরী। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর। সংগঠনের সভাপতি নুরুল করিম আকরাম জানান, গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে সম্মেলনে আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার স্লোগানে মুখর বিএনপির বিজয় দিবসের র্যালি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ মির্জা ফখরুলের। করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু। 60 ঊর্ধ্ব আর ফ্রন্ট লাইনাররা পাবেন ফাইজারের টিকা। সবাইকে দেওয়ার পরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 বছর পর ফের উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার। থাকছে বাধ্যতামূলক বীমা আর দেশে ফেরার খরচ বহনের ব্যবস্থা। খরচ কমার আশা মন্ত্রীর। গাড়ি ধাক্কায় পিতার পা হারানোর ঘটনায় পুলিশ বাহিনীর সার্জেন্ট মহুয়ার সঙ্গে আছে জানিয়েছে অতিরিক্ত কমিশনার। অভিযুক্ত বিচারপতির ছেলের শাস্তির দাবিতে সমাবেশ। গুম খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা নেই মানবাধিকার কমিশনের। সুপারিশ করা হয়েছে আইন সংশোধনের, জানিয়েছেন চেয়ারম্যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।